ওকে, তাহলে এই ভিডিওতে আমরা হার্শে চেজ এক্সপেরিমেন্ট দেখব। ওকে, হার্শে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট 1952 সালে, তার মানে আফেরি ম্যাকলিওড ম্যাককার্টির এক্সপেরিমেন্টের 8 বছর পর হার্শে চেজ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে কোন কোন জিনিস নিয়েছিলেন, রিকোয়ারমেন্টস কী কী ছিল একটু দেখে নিই। রিকোয়ারমেন্টস কী কী জিনিস, কোন কোন জিনিস এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজন হয়েছিল। প্রথমে প্রয়োজন হয়েছিল ইকোলাই ব্যাকটেরিয়া, আর এই ইকোলাই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে যে ভাইরাস T2 ফাজ ভাইরাস। ওকে, ফাজ ভাইরাস নেওয়া হয়েছিল। আর দু রকমের কালচার মিডিয়াম তৈরি করেছিলেন, তার জন্য প্রয়োজন হয়েছিল 32P এবং 35S। এগুলো কি জিনিস? এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ফসফরাস, এবং এটা হচ্ছে 35S মানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ সালফার। ওকে, রেডিও আইসোটোপ, রেডিও অ্যাক্টিভিটি শো করবে। নর্মাল ফসফরাস বা নর্মাল সালফার নয়, রেডিও অ্যাক্টিভ ফসফরাস এবং রেডিও অ্যাক্টিভ সালফার। এই জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। আমি এক্সপেরিমেন্টটা পুরো ডিটেলে বলবো যাতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু পরীক্ষায় অত ডিটেলে লিখতে হবে না, কতটা লিখতে হবে সেটাও আমি বলে দেবো। ভালো, ফার্স্টে ব্যাপারটা বোঝো। ওকে, কোন কনসেপ্টের ওপর বেস করে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল? আমি একটা T2 ফাজ নিয়ে বলছি, ক্লাস 11-এ পড়েছো। T2 ফাজের গঠনটা মনে করো। T2 ফাজ এরকম ধরনের দেখতে হয় না, আমি তাড়াতাড়ি আঁকছি, অত ডিটেলে এখন যাচ্ছি না। T2 ফাজ এরকম ধরনের দেখতে হয়। নিশ্চয়ই মনে পড়ছে ফাজ ভাইরাস। এবং এই T2 ফাজের দেহে দুটো জিনিসই থাকে। কি দুটো জিনিস? এক হচ্ছে এদের ডিএনএ, T2 ফাজের ডিএনএ, আর এই ডিএনএকে ঘিরে এই যে হেড রিজিয়ান, সেই হেডের যে ক্যাপসিড বা তার ক্যাপসোমিয়ার বলো, আর বাকি নেক বলো, টেলশিদ বলো, বেস প্লেট বলো, স্পাইক বলো, যাই বলো না কেন, বাকি সব যে জিনিস সেগুলো কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই ফাজ ভাইরাসের দেহে দুটো জিনিসই পাওয়া যায়, ডিএনএ এবং প্রোটিন। সায়েন্টিস্টদের জেনেটিক মেটেরিয়ালটা কার কার মধ্যে কনফিউশন ছিল আলটিমেটলি? ডিএনএ এবং প্রোটিন। কেউ কেউ বলতো ডিএনএ, কেউ কেউ বলতো প্রোটিন। তাহলে ডিএনএ নাকি প্রোটিন, এই এক্সপেরিমেন্ট থেকেই একদম পুরো প্রমাণিত হয়ে যাবে। তাহলে এই T2 ফাজের দেহে, ফাজ ভাইরাসের দেহে, এটা তো ভাইরাস, এটা কিন্তু ব্যাকটেরিয়া না, এটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। তাহলে এই ভাইরাসটার দেহে শুধুমাত্র দুটো কম্পোনেন্ট, ডিএনএ এবং প্রোটিন। একটু 11-এর নিউক্লিক অ্যাসিডের পড়া মনে করো, এই চ্যাপ্টারেও আছে। ডিএনএর যখন গঠন পড়েছিলে, ডিএনএর যে স্ট্রাকচারাল ইউনিটগুলো, তার নাম কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে 3টে কম্পোনেন্ট থাকে না? একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেনাস বেস, একটা ফসফেট গ্রুপ। তাহলে ডিএনএর মধ্যে ফসফরাস থাকে, ডিএনএর মধ্যে ফসফরাস থাকে অবশ্যই নর্মাল ফসফরাস, রেডিও অ্যাক্টিভ ফসফরাস নিশ্চয়ই না, পরিবেশে তো নর্মাল ফসফরাস পাওয়া যাবে। তাহলে ডিএনএতে ফসফরাস থাকে, আপাতত খালি এটাই মনে রাখো। ডিএনএতে আমরা পি পাবো, মানে ফসফরাস পাবো, আমি পি লিখলাম, ফসফরাস। কিন্তু ডিএনএর মধ্যে কি কোথাও সালফার থাকে? ডিএনএর পেন্টোজ সুগার, তার মধ্যে সালফার আছে? নেই। নাইট্রোজেনাস বেসের মধ্যেও সালফার নেই, আর ফসফেট গ্রুপের মধ্যে তো সালফার নেই। তাহলে ডিএনএর মধ্যে ফসফরাস আছে কিন্তু সালফার নেই। প্রোটিনের মধ্যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, যেই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কে থাকে? সালফার থাকে, কিন্তু প্রোটিনের মধ্যে ফসফরাস থাকে না। তাহলে এটা খুব দারুণ একটা জিনিস। ডিএনএর মধ্যে ফসফরাস থাকে কিন্তু সালফার থাকে না, প্রোটিনের মধ্যে সালফার থাকে কিন্তু ফসফরাস থাকে না। জাস্ট এই কনসেপ্টের ওপর বেস করে পুরো এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করেছিলেন হার্শে এবং চেজ। এবার তাহলে আমরা এক্সপেরিমেন্টটা দেখি। ওকে, আমি প্রথম দিকে যে পার্টটা বলবো সেই পার্টটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, পরীক্ষায় শর্টেকেই লিখবে, আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ভাইরাস, এই যে ফাজ ভাইরাস,
যদি স্ক্রিনশট না নিয়ে থাকো একটু রিভাইন্ড করে স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে ফেললাম ছবিটা। এই যে ভাইরাস বা ফাজ ভাইরাস, এদের লাইটিক সাইকেল মনে আছে? 11-এ আমরা লাইটিক সাইকেলেও কিন্তু পড়েছিলাম। লাইটিক সাইকেলে কি হয়, এরা যে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, মনে করো এই ধরো একটা ব্যাকটেরিয়া, এই ধরো একটা ইকোলাই, এই ব্যাকটেরিয়াকে যখন একটা ভাইরাস অ্যাটাক করে, এই ধরো ভাইরাসটা অ্যাটাক করলো, এই ভাইরাসটা নিশ্চয়ই সম্পূর্ণটা এই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে না, মনে আছে আমাদের, তাই না? তার যে জেনেটিক মেটেরিয়াল, শুধুমাত্র জেনেটিক মেটেরিয়ালটাকেই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করায়। ব্যাকটেরিয়ার নিজস্ব জেনেটিক মেটেরিয়াল আছে। ব্যাকটেরিয়ার ডিএনএ কীরকম হয়? সার্কুলার ডিএনএ হয় না? আমি তাই গোল আঁকলাম। তাহলে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আছে। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ আছে, আর ব্যাকটেরিয়ার দেহে ভাইরাস তার জেনেটিক মেটেরিয়ালটাকে প্রবেশ করিয়ে দেয়। আপাতত আমি এদের জেনেটিক মেটেরিয়াল ডিএনএ নাকি প্রোটিন ধরো জানা নেই, কিন্তু এই লাইটিক সাইকেল তো জানা আছে রে বাবা। তাহলে জেনেটিক মেটেরিয়াল প্রবেশ করায়, জেনেটিক মেটেরিয়ালটা প্রবেশ করার পর এই ব্যাকটেরিয়ার দেহে পুরো ও কন্ট্রোল নিয়ে নেয় নিজে, এবং কন্ট্রোল নেওয়ার পর এই ভাইরাসের বিভিন্ন পার্ট তৈরি করে। আলটিমেটলি সেই পার্টগুলো অ্যাসেম্বলড হয়ে এই ব্যাকটেরিয়ার দেহে অসংখ্য ভাইরাস তৈরি হয় না? অসংখ্য ভাইরাস তৈরি করে দেয়, এবং একটু তাড়াতাড়ি আঁকছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। অসংখ্য এরকম ফাজ ভাইরাস তৈরি করে দেয় ব্যাকটেরিয়ার দেহে। আলটিমেটলি ফাইনালি কি হয়, এতক্ষণে তো এর ডিএনএও নষ্ট হয়ে গেছে, কারণ এর ডিএনএকে ভেঙে সেখান থেকেই তো কম্পোনেন্টগুলো নিয়ে এই ভাইরাস নিজের ডিএনএ বানায় অসংখ্য, তাই না? আলটিমেটলি এই সেলটা বার্স্ট করে যায়, সেলটা বার্স্ট করে এই ভাইরাসগুলো প্রকৃতিতে মুক্ত হয়ে যায়। একেই তো লাইটিক সাইকেল বলে, যে ব্যাকটেরিয়াল সেলটা লাইসিস হয়, বিদীর্ণ হয়ে যায়, লাইসিস হয়। ওকে, তাহলে এটা আমাদের জানা আছে। এবারে এই ভাইরাস তার জেনেটিক মেটেরিয়ালটাকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানোর পর নিজের বংশবৃদ্ধি করবে, অসংখ্য ভাইরাস তৈরি করবে। তো এই যে ভাইরাসগুলো তৈরি হয়, এই ভাইরাস তৈরি হওয়ার যে কম্পোনেন্ট, মানে এর দেখুন না, একটা মানে এখানে প্রত্যেকটা ভাইরাসের দেহে ডিএনএ আছে, প্রত্যেকটা ভাইরাসের দেহে প্রোটিন আছে। তাহলে এই যে এত ডিএনএ তৈরি হলো বা এত প্রোটিন তৈরি হলো, এই কম্পোনেন্টগুলো এরা পায় কোত্থেকে? এই কাঁচামালগুলো পায় কোত্থেকে? মানে এই যে প্রোটিনগুলো তৈরি হবে, তাহলে অ্যামাইনো অ্যাসিড পাবে কোত্থেকে? অ্যামাইনো অ্যাসিড পাবে এই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম থেকে। এত যে ডিএনএ তৈরি হয়েছে, তার জন্য যে নিউক্লিওটাইড প্রয়োজন, সেই নিউক্লিওটাইড কোথা থেকে পাবে? সেই নিউক্লিওটাইডও এই ব্যাকটেরিয়ার দেহে যে প্রবেশ করেছে তার সাইটোপ্লাজম থেকে নেবে। তার মানে ব্যাকটেরিয়ার ডিএনএকে ভেঙে সেখান থেকেই নিউক্লিওটাইড নেবে। তাহলে এই যে অসংখ্য ভাইরাস তৈরি হবে, সে যে কম্পোনেন্টগুলো তৈরি করবে, সব কম্পোনেন্ট কিন্তু ওকে এই ব্যাকটেরিয়ার দেহ থেকেই নিতে হয়। এই কনসেপ্টটা বোঝা গেছে? ওকে, এবারে আমরা দেখি যে কিভাবে ওই 32P এবং 32S ওই ব্যাপারটাকে কি করে ইনকর্পোরেট করা হলো। ধরো এটা একটা কালচার মিডিয়াম, ধরো এটা হচ্ছে কালচার মিডিয়াম নাম্বার 1, ব্যাকটেরিয়াল কালচার মিডিয়াম। হ্যাঁ, ভাইরাসকে কি বাইরে কালচার করা যাবে? কখনো যায় নাকি? ভাইরাস তো জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তাহলে ভাইরাসের বংশবৃদ্ধি হওয়া মানে তো ভাইরাসকে কোনো নয় প্রাণীর দেহে, নয় উদ্ভিদের দেহে, নয় ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করতে হবে, তবে তো তার বংশবৃদ্ধি হবে। ফলে ভাইরাসকে কিন্তু কোনো কালচার মিডিয়ামে ওরমভাবে গ্রো করানো যায় না। এটা ধরো কালচার মিডিয়াম নাম্বার 2। ওকে, ব্যাকটেরিয়াল কালচার মিডিয়াম মানে এই কালচার মিডিয়ামের মধ্যে ব্যাকটেরিয়াকে রাখলে সেই ব্যাকটেরিয়ার গ্রোথ হবে। এবারে এই ব্যাকটেরিয়াল কালচার মিডিয়ামটাতে ধরো ফসফরাসের সোর্স হিসেবে শুধুমাত্র 32P দেওয়া হয়েছে। মানে এই মিডিয়ামের মধ্যে 32P ছাড়া আর ফসফরাসের অন্য কোনো সোর্স নেই। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এসবের আছে। ফসফরাস যদি এই কালচার মিডিয়াম থেকে কাউকে নিতে হয়, তাকে এই 32Pই নিতে হবে। আর এই কালচার মিডিয়ামে ধরো 35S দেওয়া আছে, অর্থাৎ এই কালচার মিডিয়ামে সালফার নিতে গেলে তাকে শুধুমাত্র এই রেডিও আইসোটোপ অফ সালফার, রেডিও অ্যাক্টিভিটি শো করবে এমন সালফারকেই নিতে হবে। বোঝা গেছে? দুটো কালচার মিডিয়ামের পার্থক্য বোঝা গেছে? তাহলে এই কালচার মিডিয়ামে ফসফরাসটা রেডিও অ্যাক্টিভ ফসফরাস, কিন্তু
এই কালচার মিডিয়ামে সালফার কিন্তু নর্মাল সালফার, আবার এই কালচার মিডিয়ামে সালফারটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ সালফার, কিন্তু ফসফরাস কিন্তু নর্মাল ফসফরাস। ক্লিয়ার? এবার এই কালচার মিডিয়ামের মধ্যে ধরো ইকোলাই ছেড়ে দেওয়া হলো, ইকোলাই, তাহলে ইকোলাইয়ের দেহে কি আছে? ইকোলাইয়ের দেহেও তার নিজস্ব ডিএনএ আছে, তাই না? এবং অসংখ্য প্রোটিন আছে সাইটোপ্লাজমে। এখানেও ইকোলাইকে ছেড়ে দেওয়া হলো, তাহলে এই ইকোলাইয়ের দেহেও প্রোটিনও আছে, ডিএনএও আছে। এত অবধি ক্লিয়ার? তাহলে এই কালচার মিডিয়ামে এই ইকোলাই যখন বংশবৃদ্ধি করবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, অসংখ্য, এদের তো হার্ডলি 20 মিনিট লাগে একবার সেল ডিভিশন করতে। তাহলে অসংখ্য যে ইকোলাই তৈরি হবে, অসংখ্য যে ইকোলাই তৈরি হচ্ছে এই কালচার মিডিয়ামগুলোতে, কয়েক ঘন্টা রাখলেই অনেক জেনারেশন এদের কমপ্লিট হয়ে যাবে, 20 মিনিট লাগে। তাহলে এই প্রত্যেকটা ইকোলাইয়ের দেহে ডিএনএ আছে এবং প্রোটিন আছে। ভালো করে ব্যাপারটা বোঝো, এই পার্টটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে না। এই পার্টটা কি লিখবে পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় আমি শর্টে বলে দিচ্ছি, ঠিক? তাহলে প্রত্যেকটা এবার দেখো, তাহলে এই ইকোলাই থেকে 1 থেকে 2 হয়েছিল, 2 থেকে 4 হয়েছিল, 4 থেকে 8, 8 থেকে 16, এখন অসংখ্য। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যখন সেল ডিভিশন হয়েছে, ওকে ডিএনএর সংখ্যা বৃদ্ধি করতে হয়েছে 1 থেকে 2, 2 থেকে 4। তাহলে ডিএনএর সংখ্যা যখন ওকে বানাতে হয়েছে, নতুন যখন ডিএনএর কপি তৈরি করতে হয়েছে, তখন তাহলে ওকে নিজের দেহের মধ্যে নিউক্লিওটাইড বানাতে হয়েছে। তাহলে নিউক্লিওটাইড বানানোর সময় ওর নিশ্চয়ই ফসফেট গ্রুপ, ফসফরাসের প্রয়োজন হয়েছে। সেই ফসফরাসও নেবে কোথা থেকে? ও অবশ্যই যে কালচার মিডিয়ামটায় ও গ্রো করছে সেই কালচার মিডিয়াম থেকে নেবে। এই কালচার মিডিয়ামে ফসফরাসের সোর্স হিসেবে একমাত্র কে আছে? 32P। তাহলে এই যে ইকোলাইগুলো, এই ইকোলাইগুলোর ডিএনএর মধ্যে যে ফসফরাস গেছে, সেই ফসফরাসটা কি নর্মাল ফসফরাস? আমি এই ডিএনএগুলোকে একটুখানি গ্রিন কালার করে দিচ্ছি অল্প অল্প করে। তার মানে এই ডিএনএর মধ্যে যে ফসফরাস আছে, সেই ফসফরাস কিন্তু মোটেই নর্মাল ফসফরাস নয়, রেডিও আইসোটোপ অফ ফসফরাস। এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? ওকে। কিন্তু এই ইকোলাইগুলোর সাইটোপ্লাজমে যে প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনের মধ্যে যে সালফার, সেই সালফার কি নর্মাল সালফার নাকি রেডিও আইসোটোপ অফ সালফার? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার নিশ্চয়ই হবে যে না স্যার, এই ইকোলাইগুলোর সাইটোপ্লাজমে যে প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনে যে সালফার আছে, সেই সালফার কিন্তু নর্মাল সালফার, কখনোই রেডিও আইসোটোপ অফ সালফার নয়। কারণ এই মিডিয়ামের মধ্যে তো রেডিও আইসোটোপ অফ সালফার দেওয়াই নেই, তো কোত্থেকে পাবে? নর্মাল সালফার আছে, নর্মাল সালফার নিয়েছে। এক্ষেত্রে কী হবে? এই ইকোলাইগুলোর কী হবে? এই ইকোলাইগুলোর যে ডিএনএ, সেই ডিএনএগুলোর মধ্যে কি রেডিও আইসোটোপ অফ ফসফরাস থাকবে? কি অ্যান্সার? না, কারণ এই কালচার মিডিয়ামে তো ফসফরাস তো নর্মাল ফসফরাস, রেডিও আইসোটোপ অফ ফসফরাস তো নেই। কিন্তু এই কালচার মিডিয়ামে যে ইকোলাইগুলো, তার সাইটোপ্লাজমে যে প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, যেই অ্যামাইনো অ্যাসিডে সালফার থাকে, সালফারযুক্ত যে অ্যামাইনো অ্যাসিড, সেই সালফারগুলো কি নর্মাল সালফার? না, রেডিও আইসোটোপ অফ সালফার। তাহলে এই প্রোটিনগুলোই কিন্তু রেডিও আইসোটোপ অফ সালফার আছে। আমি একটু গ্রিন গ্রিন টাচ দিচ্ছি, হয়তো ভিডিওতে ব্লু আর গ্রিনের পার্থক্য বোঝা যাচ্ছে না, খালি মনে রাখো তাহলেই হবে। তাহলে এদিকের যে ইকোলাই সেল, সেই ইকোলাই সেলের ডিএনএগুলো, তাহলে এই ইকোলাই সেলের যে ডিএনএগুলো, আমি বলতে পারি যে এই ডিএনএগুলো হচ্ছে 32P ওয়ালা ডিএনএ, রেডিও আইসোটোপ অফ ফসফরাস ওয়ালা ডিএনএ। আর এই ইকোলাইগুলোর প্রোটিনগুলোকে বলতে পারি 35S ওয়ালা প্রোটিনযুক্ত ইকোলাই ডিএনএ, না এর প্রোটিন। তাহলে এর প্রোটিনগুলো, এর তো ডিএনএগুলো নর্মাল, এদিকে যে ইকোলাই তাদের ডিএনএগুলো নর্মাল, ডিএনএর মধ্যে যে ফসফরাস তারা কিন্তু রেডিও অ্যাক্টিভ ফসফরাস যুক্ত না। কিন্তু এদের যে প্রোটিনগুলো সাইটোপ্লাজমে, সেই প্রোটিনের সালফার কিন্তু 35S যুক্ত প্রোটিন। তাহলে এদিকের ইকোলাইগুলোর ডিএনএ হচ্ছে ট্যাগ করে দেওয়া হলো 32P দিয়ে, এদিককার ইকোলাইগুলোর সাইটোপ্লাজমের প্রোটিনকে 35S দিয়ে ট্যাগ করে দেওয়া হলো। তাহলে হার্শে চেজের হাতে এখন দু রকমের ইকোলাই আছে। এক ধরনের ইকোলাই যাদের ডিএনএগুলো রেডিও আইসোটোপ ওয়ালা ডিএনএ, আরেক ধরনের ইকোলাই
যাদের প্রোটিনগুলো রেডিও আইসোটোপ সালফারওয়ালা প্রোটিন। এত অবধি ক্লিয়ার? আমি মুছবো, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার দেখো কি করলো। এই পার্টটা পরীক্ষা লিখতে হবে না, কি লিখতে হবে আমি বলে দিচ্ছি পরে। তাহলে এখন মজার বিষয়, তাহলে আমি দুটো ব্যাকটেরিয়া আঁকছি, দুটো ইকোলাই আঁকছি। এদিকে একটা ইকোলাই আঁকলাম, এদিকে একটা ইকোলাই আঁকলাম। তাহলে এই ইকোলাইয়ের সাইটোপ্লাজমেও প্রোটিন আছে, এই ইকোলাইয়ের সাইটোপ্লাজমেও প্রোটিন আছে, এই ইকোলাইয়ের সাইটোপ্লাজমেও ডিএনএ আছে, এই ইকোলাইয়ের সাইটোপ্লাজমেও ডিএনএ আছে। ওকে, কি পার্থক্য? এর ডিএনএ হচ্ছে ওই রেডিও আইসোটোপ অফ ফসফরাসওয়ালা ডিএনএ, এর প্রোটিনগুলো হচ্ছে রেডিও আইসোটোপ অফ সালফারওয়ালা প্রোটিন। ক্লিয়ার? তাহলে এই ডিএনএ হচ্ছে 32P ওয়ালা ডিএনএ, এই প্রোটিন হচ্ছে 35S ওয়ালা প্রোটিন। এত অবধি ক্লিয়ার? এবারে একেও নর্মাল T2 ফাজ দিয়ে অ্যাটাক করানো হলো, একেও নর্মাল T2 ফাজ দিয়ে অ্যাটাক করানো হলো। ভালো করে দেখো, T2 ফাজ কী করবে? তার জেনেটিক মেটেরিয়ালটাকে এর দেহে প্রবেশ করিয়ে দেবে। এর ক্ষেত্রেও তাই, জেনেটিক মেটেরিয়ালটা প্রবেশ করিয়ে দিল, প্রবেশ করার পর জেনেটিক মেটেরিয়ালটা এই সেলের ওপর পুরো ক্যাপচার করে নেবে, কন্ট্রোল নিয়ে নেবে। এর ক্ষেত্রেও সেম জিনিস হবে। এবার এখানে অসংখ্য T2 ফাজ তৈরি হচ্ছে, তাই তো? এখানেও অসংখ্য T2 ফাজ তৈরি হচ্ছে। আচ্ছা, প্রত্যেক T2 ফাজের মধ্যেই তার ডিএনএ আছে এবং তার বাইরের চারদিকের যে খোলস, যেটা প্রোটিন দিয়ে তৈরি, আছে। এর ক্ষেত্রেও তাই। কিন্তু একটা মজা হলো, ভালো করে দেখো, এক্ষেত্রে এই যে ডিএনএগুলো, এই ডিএনএগুলোর মধ্যে কোন ফসফরাস গেছে? কারণ এখানে যে ডিএনএগুলো তৈরি হয়েছে, এই ডিএনএ তৈরি করার জন্য যে নিউক্লিওটাইড নিয়েছে, সেই নিউক্লিওটাইড তো এই নিউক্লিওটাইড থেকে নিতে হয়েছে, এই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম থেকেই নিউক্লিওটাইড নিতে হয়েছে। তাহলে এই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে যত নিউক্লিওটাইড ছিল, তাদের মধ্যে তো 32P ছিল। ফসফরাস তো ট্যাগ করা রেডিও অ্যাক্টিভিটি দিয়ে, রেডিও আইসোটোপ অফ ফসফরাস দিয়ে। তাহলে এই যে T2 ফাজগুলো তৈরি হলো, তাদের ডিএনএগুলো কিন্তু সব 32P দিয়ে ট্যাগ করা ডিএনএ হয়ে গেল। আর এইখানে যে T2 ফাজগুলো তৈরি হলো, তাদের যে প্রোটিন কোটগুলো, সেই প্রোটিনের মধ্যে কি রয়েছে? 35S। এত অবধি ক্লিয়ার? তাহলে হার্শে চেজের হাতে এখন দু রকমের T2 ফাজ চলে এলো। এক ধরনের T2 ফাজ যাদের ডিএনএগুলো 32P দিয়ে ট্যাগ করানো, আরেক ধরনের T2 ফাজ যাদের প্রোটিনগুলো 35S দিয়ে ট্যাগ করানো। এত অবধি ক্লিয়ার? পরীক্ষাতে এত অবধিও লিখতে হবে না। এত অবধি কী লিখবে? জাস্ট লিখবে যে হার্শে এবং চেজ দু রকমের T2 ফাজ নিয়েছিলেন বা দু রকমের T2 ফাজ বানিয়েছিলেন। এক ধরনের T2 ফাজ যাদের ডিএনএগুলো 32P দিয়ে ট্যাগ করা, আরেক ধরনের T2 ফাজ যাদের প্রোটিন যে প্রোটিন কোট, সেই প্রোটিনটা 35S দিয়ে ট্যাগ করা। কিভাবে এই ফাজগুলো তৈরি করেছিল এটা বইতেও পাবে না, তোমাদের পরীক্ষায় লিখতেও হবে না। আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলে দিলাম। এত অবধি ক্লিয়ার? তাহলে এখন হার্শে চেজের হাতে দু রকমের T2 ফাজ আছে। আমি সেই দু রকমের T2 ফাজ দিয়ে তারপরে এক্সপেরিমেন্টটা কীভাবে এগিয়ে নিয়ে গেলেন সেটাই আমি আসছি। তাহলে এখন এই ধরো এক রকমের T2 ফাজ হার্শে চেজের হাতে, এই একটা T2 ফাজ, যেই T2 ফাজের ডিএনএটা হচ্ছে 32P দিয়ে ট্যাগ করা ডিএনএ, কিন্তু এদের প্রোটিন কিন্তু নর্মাল। আর এখানে আমি বরং আলাদা কালি ইউজ করি, আমি বরং এখানে কোটিংটা লাল দিয়ে আঁকি। তাহলে এখানে আবার প্রোটিনটা হচ্ছে 35S দিয়ে ট্যাগ করা, কিন্তু এর কিন্তু ডিএনএটা আবার নর্মাল, মানে নর্মাল ফসফরাস, এখানে কিন্তু 32P নেই। তাহলে এর ক্ষেত্রে আবার প্রোটিনের মধ্যে 35S আছে। এত অবধি ক্লিয়ার? তাহলে হার্শে চেজের হাতে দু রকমের T2 ফাজ, এক ধরনের T2 ফাজ যার ডিএনএটা
ডিএনএর মধ্যে ফসফরাসটা রেডিও আইসোটোপ অফ ফসফরাস, আরেক ধরনের টিটুফাজ, যার প্রোটিনের সালফারটা হচ্ছে রেডিও আইসোটোপ অফ সালফার। ক্লিয়ার? এবারে নর্মাল ইকোলাই নিলেন, ভালো করে দেখো, নর্মাল ইকোলাই, একদম নর্মাল ইকোলাই, পরিবেশ থেকে নর্মাল ইকোলাই নিলেন। সেই নর্মাল ইকোলাই যে নেওয়া হলো, নর্মাল ইকোলাইয়ের এই ধরো ডিএনএ, ওকে, এই নর্মাল ইকোলাই তার এই ডিএনএ, একে দিয়ে অ্যাটাক করানো হলো, অ্যাটাক করানো হলো মানে এর গায়ে গিয়ে বসলো, ওকে। লাইটিক সাইকেল জানা আছে সায়েন্টিস্টদের, লাইটিক সাইকেলে কি হয়, পুরো ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে না, সেটা শুধুমাত্র জেনেটিক মেটেরিয়াল প্রবেশ করায়, তাই তো? তাহলে এক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল প্রবেশ করালো, এক্ষেত্রে একই ব্যাপার, এক্ষেত্রেও খোলসটা বাইরে রয়ে গেল, জেনেটিক মেটেরিয়ালটা চলে গেল ব্যাকটেরিয়ার দেহে। এবারে এই জিনিসটাকে করা হলো ব্লেন্ডারে নেওয়া হলো, ব্লেন্ডার, একে ব্লেন্ডিং এক্সপেরিমেন্টে বলা হয়। ব্লেন্ডার মানে কিছুই না, জাস্ট এরকম তো অনেক ব্যাকটেরিয়াকে অনেক ভাইরাস দিয়ে অ্যাটাক করানো হলো, এবারে সেই মিশ্রণটাকে নিয়ে জাস্ট কি বলবো, জোরে শেক করা হয়, যার ফলে কি হবে, এই যে ভাইরাসের যে খোলসটা, এই খোলসটা ব্যাকটেরিয়ার দেহ থেকে যে আটকে আছে ও জাস্ট পৃথক হয়ে যাবে। এবার পৃথক হয়ে যাওয়ার পর সেই জিনিসটাকে নিয়ে যদি সেন্ট্রিফিউজ করা হয়, এরকম একটা সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে নিয়ে যদি জোরে ঘোরানো হয়, সেন্ট্রিফিউজ করা হয়, তাহলে ভারী জিনিস নিশ্চয়ই নিচে থিতিয়ে পড়বে, ভারী জিনিস নিচে থিতিয়ে পড়বে, আর হালকা জিনিস ওপরে ভাসবে, তাই না? হালকা জিনিস ওপরে ভাসবে, ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে, হালকা জিনিস ওপরে ভাসে, নর্মাল। এই ভারী জিনিসকে কি বলা হয়, পেলেট বা সেডিমেন্ট, আর যেটা ভাসে তাকে কি বলা হয়, সুপারন্যাটেন্ট। আচ্ছা, আমাকে এবারে তাহলে এখানটা বুঝতে হবে যে এই এত বড়, মানে ব্যাকটেরিয়া খুবই ছোট হয়, কিন্তু ভাইরাসের তুলনায় ব্যাকটেরিয়া তো বিশাল বড়, কয়েক হাজার গুণ বড়। তাহলে এত বড় ব্যাকটেরিয়া এবং তার দেহে ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল প্রবেশ করেছে, আর বাইরে শুধুমাত্র ভাইরাসের এই খোলসটা পড়ে আছে, তাহলে কোনটা ভারী? অবশ্যই ব্যাকটেরিয়ার দেহ অনেক ভারী। তাহলে এই পেলেটে কোন জিনিস আসা উচিত? এই পেলেটের মধ্যে কি থাকা উচিত? এই পেলেটের মধ্যে ব্যাকটেরিয়াগুলো থাকা উচিত, এবং সুপারন্যাটেন্টে কি থাকা উচিত? ভাইরাসের খোলসগুলো, তাই না? এবারে যেহেতু অ্যাটাক করানোর পরে এটা করা হয়েছে, তার মানে এই ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল কি ভাইরাসের দেহে আছে? না, ও তো ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে গেছে। তাহলে এই পেলেটের মধ্যে আছে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল, আর সুপারন্যাটেন্টে কি আছে? ভাইরাসের সেই পোর্শনটা যে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করেনি, অর্থাৎ নন জেনেটিক মেটেরিয়াল। সেম ঘটনা এখানেও করা হলো, এই একই রকমের সেন্ট্রিফিউজ করা হলো। তাহলে এখানেও নিচের দিকে ভারী জিনিস জমলো, সেডিমেন্ট বা পেলেট, ওপরে হালকা জিনিস বা সুপারন্যাটেন্ট। সুপারন্যাটেন্টে কে রইল? সুপারন্যাটেন্টে ভাইরাসের খোলস, সুপারন্যাটেন্টে ভাইরাসের খোলস রইল। সেডিমেন্টে কে রইল? ব্যাকটেরিয়া অ্যালং উইথ ভাইরাল জেনেটিক মেটেরিয়াল। হার্শেচেস দেখলেন যে এক্ষেত্রে এই পেলেট রেডিও অ্যাক্টিভিটি শো করছে, রেডিও অ্যাক্টিভিটি শো করছে, আর এক্ষেত্রে এই সুপারন্যাটেন্ট রেডিও অ্যাক্টিভিটি শো করছে। এই পর্যবেক্ষণ থেকে প্রমাণিত হলো যে তার মানে অবশ্যই জেনেটিক মেটেরিয়াল ডিএনএ। কী করে? কারণ এখানে যে ভাইরাসগুলো নেওয়া হয়েছিল, ফাজ ভাইরাস, তাদের ডিএনএগুলো 32P দিয়ে ট্যাগ করা। এখানে এই সেডিমেন্ট থেকে বা পেলেট থেকে রেডিও অ্যাক্টিভিটি শো করছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই ডিএনএটা গেছে। এখানে তো ব্যাকটেরিয়াগুলো আছে ভারী জিনিস, তাহলে ব্যাকটেরিয়ার দেহে নিশ্চয়ই ডিএনএ প্রবেশ করেছে। আবার এখানে প্রোটিনটা রেডিও অ্যাক্টিভিটি শো করছিল, এক্ষেত্রে ওপরের দিক থেকে রেডিও অ্যাক্টিভিটি শো হচ্ছে, তার মানে ব্যাকটেরিয়ার দেহে নিশ্চয়ই ভাইরাসের প্রোটিন অংশটা প্রবেশ করেনি। যদি প্রোটিন অংশটা প্রবেশ করতো তাহলে তো এই অংশ থেকে রেডিও অ্যাক্টিভিটি শো হতো। ক্লিয়ার? তাহলে এই রেজাল্ট থেকে কিন্তু হার্শেচেস প্রমাণ করলেন যে জেনেটিক মেটেরিয়ালটা হচ্ছে ডিএনএ, কখনোই প্রোটিন নয়। ক্লিয়ার? তাহলে এই এক্সপেরিমেন্ট কিন্তু একদম শিলমোহর ফেলে দিল
যে জেনেটিক মেটেরিয়াল ডিএনএ। ওকে, চলো এই ভিডিওতে এত অবধি।